যখন সে আমাকে টিনার বিষয়ে সে বলছে, আমাকে ভয়েস পাঠাইছে যে টিনাকে সে লাড়া দিবে, হালকার উপর ঝাপসা করে দিবে, তার দুর্বল পয়েন্টে আঘাত করবে, তাহলে টিনা একাই সুরসুর করে সবকিছু দিবে তারে। তো সে এগুলা ভয়েস আমাকে দিছে। এখানে আমি টিনারও দোষ দিচ্ছি না, অথবা টিনাকে আমি খারাপও বানাচ্ছি না, তাই না? মানিক যেটা আমাকে দিছে আমি সেটাই হচ্ছে আপনাদেরকে দিছি, কিংবা হচ্ছে এই লাইভে এসে বলছি, এটাই তো নাকি? তো সেটাই উদ্দেশ্য করে ওই টিনা মেয়েটা হচ্ছে আমাকে কালকে বেয়াদব মহিলা হাবি জাবি অনেক কিছু বলছে। যাই হোক, ছোট মানুষ বলছে, বলতেই পারে। আর যা কিছু বলছে সবকিছুই তো মানিকের শেখানো, এগুলো আমি বুঝতেই পারতেছি। আর একটা কথা বলে যাই, আমি নাকি 3 লাখ টাকা, মানে হাসি পাচ্ছে, 3 লাখ টাকা সুপারি দিয়ে ওর হাজবেন্ডকে মারার জন্য লোক ঠিক করছি, আর সেই ভয়ে ওনাকে বিদেশ পাঠানো দেয়া হয়েছে। হ্যাঁ, এত বড় ডাহা মিথ্যে কথাটা বোন তুই না বললেও পারতি। হ্যাঁ, পাবলিক বুঝে কোনটা সত্যি কোনটা মিথ্যে। আশা করি কমেন্টগুলো দেখেছিস, 50টা কমেন্টে একটাও তোর পক্ষে বলে নাই, সবাই বলছে ভান ধরে কান্না করতেছিস আর ওদের শেখানো কথাগুলো বলতেছিস। তো যাই হোক, ওদের বাড়িতে যেহেতু তোর থাকতে হবে, তাহলে তো ওদের মতোই হইতে হবে, এইটাই তো স্বাভাবিক। আর ওদের বাড়িতে থাকতে হলে স্বামী রেখে পরকিয়া করা মেয়ে ওদের বাড়িতে থাকতে পারবে, আর হচ্ছে অনলাইনে ইমুতে ভাইরাল হওয়া মেয়েরাই ওর বাড়িতে থাকতে পারবে, তাছাড়া আর কেউ থাকতে পারবে না। আর আমি বিথি, আমার দ্বারা সেটা পসিবল না বলেই কিন্তু আমি আপনার কাছে টিকতে পারি নাই। ঠিক আছে, আপনি কালকে আমাকে আরো বড় একটা ব্লেম দিছেন, আমি হোয়াটসঅ্যাপ ফ্লান্সিং করি, আল্লাহ না করুক। আমি এই অনলাইনে বিথি আজীবন মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। আপনি একদিন এখান থেকে মানে ঝরে যাবেন, ঠিক আছে? আপনি একদিন ঝরে যাবেন আপনার চরিত্রের কারণে, আর আমি বিথি একদিন ঠাই হয়ে দাঁড়ায় থাকবো ইনশাল্লাহ আমার চরিত্রের কারণে। আমার চরিত্র যদি এতটাই খারাপ হতো তাহলে এই কথা আমি জোর গলায় বলতে পারতাম না, ঠিক আছে? তো যাই হোক, মুন্না ছেলেটাকে আমি কিন্তু চিনি না, জানিও না, কোনো কিছু না। তাকে আমি এখানে গ্যাঞ্জাম হওয়ার পরে তাকে আমি চিনছি। মানিক যদি আমার আইডিতে রিপোর্ট না মারতো, কপিরাইট না মারতো, তাহলে কিন্তু আমার মুন্নাকে চেনার কোনো কথাও ছিল না। কিন্তু আমার ওনাকে দরকারও হইতো না যে ভাইয়া আমার পেজগুলা রিপোর্ট মারতেছে, আপনি একটু প্রোটেক্ট দেন, এটা তো বলার দরকার ছিল না। তো মানিক যেহেতু আমার পেজগুলা নষ্ট করতেছে, আমাকে অনলাইনে টিকতে দিবে না, সেই প্ল্যান করতেছে, তাহলে তো আমিও কারোর সাহায্য নিতে পারি, আমার তো এটা অধিকার আছে। আর আমি যখনই ওই মুন্না ছেলেটার কাছে সাহায্য নিতে গেছি, ভাই আমার আইডিগুলো একটু আপনি হেল্প করেন, তখনই হয়ে গেছে মুন্না আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে, তো আজকে 2 মাস ধরে মুন্নার সাথে সে মানে কোনো কিছু না পাইতেই সে অনেক ব্লেম দিয়েছে। তার সাথে পরকিয়া, আমার 2 বছর ধরে পরকিয়া করে আমি হচ্ছে স্বামীর বাড়ি ঘর ছাড়ছি, বাবার বাড়িতে এসে বসে আছি। হ্যাঁ, তার সাথে পরকিয়া করি, অথচ আমি মুন্নাকে আমি চিনি শুক্র 8 দিন, এই কয়দিন আমি মুন্নাকে চিনি। তো যাই হোক, আর একটা কথা, সে মেয়ে নিয়ে আমার গাড়িতে আমার সিটে সে মেয়ে নিয়ে বসায় ঢলাঢলি করতেছে, ঘষাঘষি করতেছে, নদীর পাড়ে যায় এরকম হাতের উপর হাত রেখে রোমান্টিক ভিডিও বানাচ্ছে, ঘাড়ের উপর বসায় ছবি তুলতেছে, বাসায় নিয়ে আসছে ওই মেয়েকে। তার ফ্যামিলির লোক কতটা খারাপ দেখেন এবার বলি। বাসায় নিয়ে আসছে ওই মেয়েকে, মেয়ে এক পাশে বসছে, ও মাঝখানে হচ্ছে ওই যে সেজতির ছেলে বসছে, তারপর আরেক সাইডে ওই মেয়ে বসছে, তারা দুজন সেলফি করছে, হাসাহাসি ডলাডলি সবই হয়েছে। তার বাড়ির লোকও সব জানে, তার বাড়ির লোকও সবাই সাপোর্ট করতেছে, ঠিক আছে? আর আমি সেদিন এগুলা দেখার পরে আমি আমার শাশুড়িকে ফোন দিছিলাম। ফোন দেওয়ার পর আয়ানের সাথে কথা বলার পরে আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করলাম, আম্মু আপনাদের বাসায় কে জানি আসছিল, কোন মেয়ে? না, আমি জানি না, আমাদের বাসায় কেউ আসে নাই, আমাদের বাসায় কোনো মেয়ে আসে নাই। এই হলো তার ব্যবহার, ঠিক আছে? তো তারা সবাই সাপোর্ট যে মানিক এরকম করে। আসলে আরেকটা জিনিস আমি খেয়াল করছি, যে তারা কেনই বা সাপোর্ট করবে না? মানিক তো ওরা তো চায় মানিকের সংসার না হোক, মানিক ধ্বংস হয়ে যাক, তাই না? আমি বিথি থাকলে তো মানিক বিথির প্রতি থাকবে, মানিকের একটা সংসার থাকবে, বাচ্চাদের ভবিষ্যৎ থাকবে। আর আমি বিথি যদি না থাকি, মানিক ওই বারোডাটার মতো হয়ে ঘুরে বেড়াবে, ওর কোনো সংসার থাকবে না, কোনো কিছু থাকবে না। তো মানিক যেটা করবে সেটা সব আসবে মুক্তা, ওই সেজতি পাবে আর তার ছেলে পাবে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। সে যখন মানিক যখন আমার উপর অত্যাচার করতো, টর্চার করতো, মারধর করতো, তখন তার মা নিজে আমাকে বলতো, তার সন্তান, নিজের জন্মদাত্রী মা আমাকে বলতো যে তুই ওকে মেরে ফেলে চলে যাবি, এই অনুমতিটা আমাকে দিছিল তার মা।
তুই ওকে মেরে ফেলে দিয়ে চলে যাবি। তো তাহলে একটা মা কোন পর্যায়ে গেলে এই কথা বলতে পারে বলেন? কতটুকু অমানবিক নির্যাতন আমার উপর সে করছে, তা তার নিজের মাই বলছে তাকে মেরে ফেলে দিয়ে চলে যাও। আসল কথা কি, আরো এখানে আরো একটা পয়েন্ট আছে যে আমি যদি তাকে মেরে ফেলে দিয়ে চলে আসি, মেরে ফেললেই তো জেল হাজত, আমি যাব জেলে, মানিক তো মরেই গেল, বাচ্চাগুলা হইলো এতিম, যা টাকা পয়সা সম্পত্তি আছে তা পাইলো তার ছেলে আর তার মেয়ে। এখানেও কিন্তু আরেকটা পয়েন্ট, সুন্দর একটা, ঠিক আছে। আর যখন আমার মাথায় চিন্তা করলো আমি তাকে কেন মারবো, সে বেঁচে থাক, সে ভালো হোক খারাপ হোক, আমি তাকে ভালোবাসি, সে বেঁচে থাক, তাকে কেন মারবো, হয়তো তার সাথে সংসার করবো না, কিন্তু তাকে মারবো কেন, ঠিক আছে। এইটা চিন্তা ভাবনা করে আমি যখন দূরে সরে আসলাম, তখন আবার তাদের ছেলেই একদম মানে ভালো হয়ে গেল, ছেলেই ভালো, এখন বৌমা খারাপ, ঠিক আছে। তো যাই হোক, একটা কথাই বলতে চাচ্ছি, পরিশেষে ওই বাড়িতে টিকতে হলে স্বামী রেখে পরকিয়া করতে হবে, তার বোনের মতো কলেজে যায় বলতে হবে যে আমার স্বামী নাই, আমার এগুলার মতো। আর তার ভাইয়ের বউয়ের মতো, স্বামী বিদেশ গেছে আজকে 8 মাস, 4 মাস নাই হয়তো ভিডিও ভাইরাল হয়েছে, এরকম হইতে হবে, তাহলে ওখানে টিকতে পারবো। আমি কিন্তু এই মেয়েটাকে কখনো জড়াইনি, মেয়েটাকে নিয়ে কোনো কথা বলতে চাইনি। আমি মানিক শুধু আমাকে যে ভয়েস গুলা পাঠাইছে টিনার নাম দিয়ে, আমি শুধু সেগুলো শো করছি আপনাদের, যে এগুলা মানিক আমাকে বলছে। তো ওই মেয়েটা কালকে আমার নামে এসে বাজে মহিলা বদনাম টদনাম দিয়ে, তার আমি বলে 3 লাখ টাকা খরচ করে, আমি কখনো মানিকের কাছে থাকতে 1 টাকা চোখেও দেখতাম না, 500 টাকা যদি চালের ভিতরে লুকায় রাখতাম সেখান থেকেও মানিক বের করতো। আর আমি বলে 3 লাখ টাকা মানুষকে দিয়ে ওর হাজবেন্ডকে মারার জন্য করছি। এগুলা কি বিশ্বাস করার মতো কথা? হ্যাঁ। তো যাই হোক, এখন যে কথাটা বলার জন্য আমি আসছি সেটা হচ্ছে, মানিক মেয়েকে নিয়ে ঢলাঢলি করতেছে, চুমাচুমি করতেছে, আমার সিটে বসে হাত ধইরা মানে যাহা কিছু করা দরকার সেইগুলাই করতেছে, বাসায় পর্যন্ত নিয়ে আসছে, তার ফ্যামিলিরও সবাই সাপোর্ট দিছে। এইটাতে কিন্তু পরকিয়া হয় নাই, এইটাতে কিন্তু পরকিয়া হয় নাই। আর মিথ্যা মিথ্যা বিনা দোষে বিনা কারণ সে জড়াইলো যে একটা পরকিয়া করে ওনার সাথে আমি পরকিয়া করে চলে আসছি, ওনার মান সম্মান, উনি একটা অবিবাহিত ছেলে, ওনার মান সম্মানটা সে নষ্ট করলো। হ্যাঁ, ওনার মান সম্মানটা নষ্ট করলো, আমাকে সারা দুনিয়ার মাঝে পরকিয়া নারী বানাইলো, আমি মুন্নার সাথে প্রেম করি, এগুলাতে মান সম্মান আমার যায় না, উল্টা ওরই মান সম্মান গেছে। আর ও এত মেয়েদের সাথে এরকম ঢলাঢলি করলো, সেটাকে পরকিয়া বলে না। তো মুন্না ভাইয়াকে আসলে তারে জ্বালানোর জন্য, যেহেতু আমাকে সে পরকিয়ার নারী বানাইছে, বয়ফ্রেন্ডও বানাইছে তাকে, তো সেজন্য 2-1টা স্ট্যাটাস সে দেয়, পোস্ট দেয় মুন্না ভাই, যে মানিকের বউরে লাস্ট পর্যন্ত আমারই বিয়ে করা লাগে, মানিক তো তার বউকে আমাকেই দিয়ে দিল, ঠিক আছে। জাস্ট সে ফানি মজা করে এই কথাগুলা বলে মানিককে জ্বালানোর জন্য, ঠিক আছে, মানিককে জ্বালানোর জন্য। আর সেইটাকে মানিক আজকে ভেবে নিছে যে সত্যি সত্যি আমরা দুইজন পরকিয়া করি। ও আরেকটা আজকে যেটা হয়েছে, মানে রিলেশনশিপ আইডি দিয়ে রিলেশনশিপ কি জিনিস আমি সেটাও জানি না, ঠিক আছে, সেটাও জানি না। তো মুন্না ভাই যেহেতু তাকে অনেক বদনাম দিছে, তার নামে অনেক বদনাম দিছে, সে নির্দোষ একটা ছেলে, তার মান সম্মান একটা অনলাইনে খাওয়া মানে কি বলেন, যে সে কোনো অন্যায় করেনি, সেই কোনো অন্যায় না করেই তার মান সম্মান ধুলায় মিশাই দিছে। তো তারও তো একটা জিদ আছে, রাগ আছে, তাই না? তো সে আমাকে বলতেছে, আপু আপনার আইডি থেকে আমি একটা কি রিলেশনশিপে এরকম একটা অ্যাড করব। তা আমি বলি এটা কি জিনিসটা কি আসলে? তো বলতেছে কিরকম না, আইডি জাস্ট একটা রিলেশনশিপ হয়, করেন। আর আমার যত আইডি আছে, যত পেজ আছে, সেগুলো কিন্তু হ্যান্ডেল করে মুন্না ভাই। তো ঠিক আছে, তো উনি জাস্ট ওই যে আইডি থেকে আইডি কি জানি রিলেশনশিপ নাকি সেটা সে অ্যাড করছে। আর এইটা অ্যাড করাতে মানে জ্বলে পুরে তো গেছে, যাই হোক, সে আরো বড় একটা দাঁড় করাইছে, আমি পরকিয়া যে নারী এইটার প্রমাণ আমি আজকে দিয়ে দিছি, যে ওর সাথে আমার সম্পর্ক আজকে আমি দিয়ে দিছি, ঠিক আছে। আপনারা চিন্তা করবেন যে বাসায় মেয়ে নিয়ে আসছে, গাড়িতে বসে আমার সিটে পাশে বসে ঢলাঢলি করছে, নদীর পাড়ে যায় চুমাচুমি করছে, বাসায় নিয়ে আসছে ওই মেয়েকে, তাতে কিন্তু তার পরকিয়া হয়নি। আর আমি জাস্ট অনলাইনে একটা পোস্ট দিছে, পোস্ট কি মানে আইডি থেকে আইডি একটা রিলেশনশিপ কি বলে ওইটা করছে, তাতেই আমি পরকিয়া নারী হয়ে গেছি। হ্যাঁ, এটা পাবলিক বুঝে, ঠিক আছে। ও আরেকটা কথা, আমার এটা পরকিয়া হয়েছে গে। আর আমার একটা ফার্স্ট টিকটক আইডি 4 লাখ কত হাজার ফলোয়ার জানি, আমার যে আইডিটা ওইটার নাম টাম চেঞ্জ করে ও রাজশাহীর একটা মেয়ে সেবা ইয়াসমিন মিম এই নামে দেখবেন দিছে।
সেবা ইয়াসমিন মিম টিকটকে আমার 4 লাখের আইডিটা ওই মেয়েটাকে দিয়ে দিছে। ওই মেয়েটাকে এই আইডিটা দিয়ে দিছে, প্লাস ওই মেয়ের আইডিতে ওই আইডিতে তারা ভিডিও ছাড়ে। আবার ওই মেয়েটাকে আমার কাছে স্ক্রিনশট আছে, আপনাদের দেখাবো। ওই মেয়েটাকে সে ওর কমেন্ট বক্সে যায়, কমেন্ট করে মাই কুইন মাই ড্রিম, মাই কুইন মাই ড্রিম, তোমাকে দিয়েই দেখিয়ে দিব মানে সবাই ভালোবাসতে পারে না, ঠিক আছে। আবার ওই মেয়েকে আমার হচ্ছে 6 লাখের একটা পেজও দিয়ে দিতে চাই, 1 মিলিয়নের পেজও দিয়ে দিতে চাই। আবার লাইভে তার সাথে সেম টু সেম ফেস হয়। তো তাতে পরকীয়া বুঝাই না, না তাতে পরকীয়া বুঝাই না। শুধু আজকে আমি ফাজলামি করে ওকে জ্বালানোর জন্য আইডি থেকে আইডি হচ্ছে দিছি, রিলেশনশিপ দিছি, তাতেই আমি পরকীয়া নারী হয়ে গেছি। হাসি পাচ্ছে, তাই না? হাসি পাচ্ছে। ও আর হচ্ছে সাংবাদিক নিয়ে আসবে, কি সারা বাংলাদেশ ভাইরাল করবে, সাংবাদিক নিয়ে আসবে। এই যে একটা প্রমাণ সে পেয়ে গেছে যে আমি আজকে থেকে পরকীয়া করি। আরে কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা, তো জুতা দিয়ে পেটানোর কথা। তুই যদি আমার পাশে থাকতি এই সময়, তো বাথরুমের থেকে তুই আমার যেরকম আইনে দিছিলি, বাথরুমে জুতা ঢুকাই দিতাম, জুতা ঢুকাই দিয়ে ময়লা জড়ায় তোর গালে মারতাম, ঠিক আছে। আমার যদি বয়ফ্রেন্ড নাই হলো, তাহলে তোর বাপকে বললি কেন? তোর বোন জামাইক বললি কেন? ওই বরিশালের ওই ছেলেক বললি কেন? বিদেশে থাকে ওই ছেলেক বললি কেন? আমার বাড়িতে আমার বোন জামাই তাদের বললি কেন? কুকুরের বাচ্চা, আমার বয়ফ্রেন্ড যদি মুন্না হয়। ফাজলামের কিন্তু একটা লিমিট থাকে, ঠিক আছে, ফাজলামের একটা লিমিট থাকে। তো যাই হোক, এই যে আমার বক্তব্য এইটুকুই, যে ও বাসায় নিয়ে আসতেছে মেয়ে নিয়ে এসে ঢলাঢলি করতেছে, প্লাস তাদের ফ্যামিলির লোকও তাকে সাপোর্ট করতেছে, এইটা কিন্তু পরকীয়া না। আর আমি তাকে জেলাস ফিল করার জন্য, আর মুন্না ভাই তাকে জ্বালানোর জন্য আমার আইডিতে সে রিলেশনশিপ একটা অ্যাড করছে, তাতেই আমি পরকীয়া নারী হয়ে গেছি। হ্যাঁ, আমাকে সারা বিশ্বের কাছে পরকীয়া নারী প্রমাণ করবে, যার প্রমাণ আমি আজকে নিজেই দিছি। হ্যাঁ, তো আমার অডিয়েন্স মানে আমি কিরকম তারা সে ভালো করেই জানে। আপনি আর কি করবেন? অনেক তো করার চেষ্টা করলেন, অনেক বদনাম দেওয়ার চেষ্টা করছেন। আসলে ও আমাকে বলতো, যখন নেশা করে আসতো তখন বলতো, আমি তোর ইজ্জত মাঠে মাঠে করে দেব, ঠিক আছে। আমি যদি সত্যি হয় তাহলে আমার ইজ্জত জানি, আমি যদি সত্যি হই তাহলে আমার ইজ্জত জানি মাঠে মাঠে হয়, আর আমি যদি মিথ্যে হই তাহলে জানি ওর ইজ্জত মাঠে মাঠে হয়, এরকম একটা কথা বলছিল। তো কার ইজ্জত মাঠে মাঠে হয়েছে আপনি দেখেন। আপনি আমাকে অনেক পচানোর চেষ্টা করছেন, তারপরও কিন্তু আমি অনলাইনে ঠাই দাঁড়িয়ে আছি। একটা কমেন্ট আমার বিপক্ষে আসে না, বাজে কমেন্ট করে না। আর আপনি দেখেন 500 কমেন্ট করলে আপনার 499টা কমেন্ট আপনাকে ফালতু বলে। এটাই হচ্ছে আল্লাহর বিচার। আপনার মান সম্মান মাঠে মাঠে হয়ে গেছে। আপনি যাকে পচাইতে চাইছেন আপনি পচে গেছেন, কারণ পচা দুর্গন্ধ আপনার শরীর থেকে আসে, আমার শরীর থেকে আসে না, ঠিক আছে। আর আমি এটা আরেকটা মোবাইল যদি আমার কাছে থাকতো আপনাদের আমি সরাসরি প্রমাণ দিতাম। হ্যাঁ, ওর নিজের ভয়েস আমার কাছে আছে একটা, হ্যাঁ, যে ও নিজেই একজনকে ভয়েসে বলছে, ভাইয়া বিথি এরকম মেয়ে না, আমি তো বিথিকে চিনি, আমার বিথি এরকম কখনোই করতে পারে না, কারণ আমি তো ওরে চিনি। বিথি ভিডিও কলে কোনো দিন কারোর সাথে একটা বাজে কাজ করতে পারে না, আমার বিথি এরকম না। আমার কাছে ভয়েসটা আছে। তো যাই হোক, তুই একজনের কাছে এক কথা বলিস, আবার অনলাইনে আইসে বলিস যে আমি হচ্ছে ফ্লান্সার, আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ ফ্লান্সার। যাই হোক, তুই যে নেশাখোর মাতাল সাইকো, তার প্রমাণ তুই নিজেই দিস, ঠিক আছে, নিজেই দিস। আর হচ্ছে তোর নিজের ঘরের লোকদেরকেও তুই ছাড়িস না, তাকেও তুই লাড়া দিতে চাইস, আমি আর তোরে কি বলবো? তুই যেগুলা বলছিস আমি তোকে সেগুলাই বলছি। ও আবার আরেকটা কথা আমাকে বলে, কয় সত্যি যদি হয়, তুই সত্যি, কিন্তু তাই বলে কি সত্যি কথা তুই অনলাইনে সব বলবি, আমার ইজ্জত খাবি? হ্যাঁ, তুই সত্যি, তা আমি সত্যি কথা বললে তোর ইজ্জত মারতেছি, আর যে তুই আমাকে মিথ্যে কথা মাইরে আমার ইজ্জত মারলি, তাহলে আমি কি এটা মানবো কিভাবে? আমি যদি যেটা করতাম, যদি আমারে বলতি, তাহলে আমি মানতাম যে আমি এটা করছি, হয় বলছে ঠিক আছে। কিন্তু আমি যেটা করিনি তুই সেটা মিথ্যে বানাই বললি, আর তুই যেটা করছিস আমি সেটাই তোকে বলছি, তাতেই তোর মান সম্মানের কাছে কয়, যদি সত্যি করছি তাই বলে তুই অনলাইনে যাই বলবি? ও আরেকটা কথা, আমার থেকে সে সুন্দর মেয়ে পাইছে। হ্যাঁ, আমার থেকে সুন্দর মেয়ে পাইছে, চোখগুলা দেখেন কত সুন্দর, একটা ফলোয়ার দেখায়।
ভুরুগুলা দেখেন কত সুন্দর, বিথির থেকে অনেক সুন্দর। আচ্ছা, বিথি তো 3 বাচ্চার মা, বিথির আর সুন্দর কই থাকবে বলেন? আর বিথি সুন্দর দিয়ে কি করবে? হ্যাঁ, ও আর একটা মুন্নার সাথে আমি পরকে করি। আচ্ছা, মুন্না কোথায়, আমি কোথায়? আমি তো কখনো মুন্না লেভেল আমাকে আমি ভাবিও না। মুন্না একটা অবিবাহিত ছেলে, হ্যাঁ, আমি একটা বিবাহিত মেয়ে, আমার বাচ্চা আছে 3টা। কোথায় কি রে ভাই, কার সাথে কাকে মিলান? আমি তো আমাকে মুন্না লেভেলে মনে করি না, ঠিক আছে? আমি আমি আমার এই লাইফে কাউকে কখনো জড়াতেও চাই না, কখনো এগুলা ভাবিও নি। শুধু চাইছে আপনি আমার মানিক, আপনার সাথে আমি ভালো থাকবো, ঠিক আছে? তো আপনি আমার কাছে নাই, ওই যে বদনাম গুলা দিচ্ছেন, আজীবন দেখবেন আপনার এই বদনামটুকু মাথায় নিয়েই থাকবো, ঠিক আছে? এইটুকুই নিয়েই থাকবো। তো যারা যারা চিন্তা করতেছেন যে বিথি আপু আসলে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিছে, রিলেশনশিপ দিছে, আসলে এরকম না, শুধু তাকে জ্বালানোর জন্য, এইটুকুই, তাকে জাস্ট জ্বালানোর জন্য, ঠিক আছে? ও যাই হোক, এখন নিজে নিজে অনেকগুলা ভগ ভগ করলাম, আপনাদের একটা কমেন্টও নেই, অনেক কমেন্ট করে যাচ্ছেন। তো যাই হোক, কালকেও সময় দিতে পারি না, আজকে কিছু কমেন্ট নেই, শুরু করলাম এখন থেকে কিন্তু সবাই নিচে কমেন্ট করা শুরু করবেন। উপরে যেগুলো গেছে সেগুলো কিন্তু আমি দেখি নাই, ঠিক আছে? রাজ ভাইয়া, আপনি প্রমাণ দিয়ে কথা বলেন। অবশ্যই আমি প্রমাণ দিয়ে কথা বলবো, প্রত্যেকটার প্রমাণ আছে আমার কাছে। মাহি শেখ, সোনিয়া আসলাম, কেন, কি হয়েছে আপনাকে? এতক্ষণ শোনেননি আপু, কি হয়েছে? ডিভোর্স হয়ে গেছে? না আপু, আমাদের ডিভোর্স হয় নাই। ও আরেকটা কথা, মানিক বলছে আমাকে কোনো দিনও সে ডিভোর্স দিবে না, সে আমাকে সতীনের ভাত খাওয়াবে। আচ্ছা, আমি যদি তার এতই খারাপ বউ হই, আমি যদি পরকিয়া করে থাকি, এত মানুষের সাথে রিলেশন করে থাকি, তার বাপের সাথে সম্পর্ক করি, তার বোন জামাইয়ের সাথে সম্পর্ক করি, আমার বয়ফ্রেন্ডের অভাব নাই, তাহলে এত গুণবতী বউ সে কেন রাখে? হ্যাঁ, ডিভোর্স দিতে পারে না কেন? হ্যাঁ, পারবে না, কারণ কি জানেন? এটাই হচ্ছে আল্লাহর বিবেক। ওর মন ঠিক, ও তো মুখে এগুলা বলতেছে, কিন্তু ওর মনটা, এই দিলটা ঠিকই জানতেছে যে বিথি তো এগুলা করেনি, আমি ওকে মিথ্যা অপবাদ দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, বিথি তো এগুলা করেনি, মিথ্যে অপবাদ দিচ্ছি। আর একটা জিনিস, মানুষের সম্পর্ক কিন্তু ভেঙে যায়, কিন্তু আমাদের দুইজনের মতো এরকম ছেঁচড়া আর বেহায়া মানে আমি একটাও দেখি নাই, ঠিক আছে? এরকম ছেঁচড়া আর বেহায়া, হাসি পায়, কষ্টও লাগে, বুঝছেন? আসলে কি, এখানে আর একটা জিনিস বলা যায়, সে মানে আমার ধারণা, মানে ভালোবাসা বেশি, মানে ও ডিভোর্স দিতে পারে না, আমারও পিছ ছাড়তে পারে না, আমিও ডিভোর্স দিতে পারি না, ওর পিছ ছাড়তে পারে না। এই হলো কথা, মানে আমি কি বলি ওর গায়ে লেগে যায়, ও কি বলে আমার গায়ে লেগে যায়। আমি চাই ও খারাপ থাকুক, ও চাই আমি যেন ভালো না থাকি, এটা হচ্ছে এরকম, ঠিক আছে? জানি না আল্লাহ কি চায়, আমার ভাগ্যে কি আছে, কি লেখা আছে, আমাদের এই ফাটা কপাল আরো জোরে লাগবে কিনা। তো যত দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, মনে হয় না আর সম্ভব। যে পুরুষ আমার সাথে রাগ করে, তার বউয়ের সাথে রাগ করে অন্য মেয়ের সাথে হাত ধরতে পারে, অন্য মেয়ের সাথে ঘষাঘষি করতে পারে, আবার একই পুরুষ আমার সাথে রাগ করে, তার বউয়ের সাথে রাগ করে, তার বউয়ের পার্সোনাল ছবি অন্য পার্সনকে দিতে পারে, সেখানে কি আদেও ভালোবাসা আছে? কমেন্ট করবেন। আপু, আপনার শাশুড়ি আর জায়ের এখন অনেক খাতির হয়েছে। ও আরেকটা কথা বলি, যেহেতু মনে করাই দিচ্ছেন আপনারা, আমার তো বলতে সমস্যা নাই, এখন তো খাতির হবেই। এই কিছুদিন আগে ও আরেকটা কথা বলি, আমার আমার সুন্দরী ননদ, কাইল্লানি আর বলবো না, আমার সুন্দরী যে ননদ আছে, সেজতির বরের ফার্স্ট গার্লফ্রেন্ড হচ্ছে টিনা। হ্যাঁ, ফার্স্ট গার্লফ্রেন্ড হচ্ছে টিনা। তো টিনাকে নিয়ে যখন আজে বাজে ভিডিও বের হলো ওর হাজবেন্ড বিদেশে যাওয়ার পরে, তো সেগুলা নিয়ে ঝগড়াঝাটি এইটাই হাবিজাবি লাইগাই যায়। তো এগুলা নিয়ে মুক্তার সাথে আমার ননদের সাথে জানি কি লাইগে গেছে, তখন আমার শাশুড়ি, মানে তখন টিনাও নাই বাড়িতে, মুক্তাও নাই, কেউ নাই, আমি আর আমার শাশুড়ি বাড়িতে থাকি। তখন আমার শাশুড়ি বলতেছে, এই কুত্তার বাচ্চা খান কি মাগির যদি পাইতাম, ওর একবারে ছিঁড়ে ফেলে আসতাম, ওর রাজশাহী যায় ও ছিঁড়ে ফেলে তুই আসবো, আমার জামাইয়ের নামে বদনাম কইছে, মানে ঠিক আছে, মানে শরীরে লাইগে গেলে সবাই এরকম হয়, ঠিক আছে?
তো এখন এখন আবার যেহেতু বিথি নাই, আর এখন সবার সাথে ভালো খাতির, ঠিক আছে। আবার তার মেয়েদেরকে সাপোর্ট দেয়, তার ছেলেকে সাপোর্ট দেয়, সবকিছু সামলাচ্ছে, তো সাপোর্ট তো দিবেই, ঠিক আছে। আর আমি না থাকলে তাদের একটু ভাবটা বেড়ে যায়, মানে তারা একটু নিজেদেরকে রাজা রাজা ভাববে, ঠিক আছে। আমি থাকলে হয়তো ওইটা পায় না, আমি থাকলে মনে হয় ওইটা পায় না, রাজত্ব করতে পারে না, সেজন্য এখন তো রাজা রাজত্ব সবকিছুই তাদের, সবকিছুই দিয়ে আসছি, কিছুই নিয়ে আসি নাই, আফসোস। যাই হোক, কমেন্ট তো আজকেও দেখলাম না, আপনাদের মন খারাপ কেউ করবেন না। ও রুবেল ভাইয়া, বিথির উপর মানিক ভাইয়ের 100 এর মধ্যে 100, কি ভাই 100-র মধ্যে 100? জাকির ভাইয়া হ্যালো। নিপা আল্লাহ আল্লাহ বলেন আপু, কি বলতে যাচ্ছেন? হ্যালো আজমির আপু, আপনি কেমন আছেন? আপনার সাথে দেখা করতে চাই, ঠিকানা দিতেন। ভাইয়া ঠিকানা তো আর এভাবে দেওয়া যায় না, আপনি কোথা থেকে বলছেন ইনবক্স করেন। বাবু বেশি ভালো নাই ভাইয়া, বাবু টিকা দেওয়া হয়েছে তো, অনেক জ্বর আসছে। লজ্জা থাকলে যাবেন না, আসলে আপু আসলে আমার খুবই লজ্জা কম, ঠিক আছে, খুবই লজ্জা কম, মানে এত বেহায়া আমি, সেটা আমি মানে নিজেও চিন্তা করি না যে একটা মানুষ আমার সাথে এত পরিমাণ অত্যাচার করছে, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে এত মানুষের সাথে ব্লেম দিছে, মারধর করছে, সিগারেটের ছ্যাঁকা দিছে, বাথরুমের থেকে নোংরা এনে আমার শরীরে দিছে, এই দেখেন কপাল কাইটে দিছে, আর মাথায় 3টা সেলাই আছে, ঠিক আছে। এই যে আমার যে ইয়েগুলা, মুখের এই যে চওয়ালগুলা, গালগুলা, এগুলা কখনো এই যে আঙ্গুলের থাপড়াইতো, যে এগুলা থেকে আঙ্গুলের রক্তের দাগ কখনো মুছতো না, মানে একবার মারতো, ওর উপর আবার পরের দিন মারতো, আবার মারতো, এরকম সব সময় এগুলা কালো কুচকুচা হয়ে থাকতো। এই যে আমার এগুলা গলা, সব সময় এগুলাতে সবগুলো আঙ্গুলের দাগ থাকতো, 4 আঙ্গুলের, মানে গলা টিপতো আর এগুলা কেটে কেটে যাইতো। এত পরিমাণ অত্যাচার করছে, মাথার উপর দাঁড়ায় থাকতো, পা দিয়ে মাথার উপর দাঁড়ায় থাকতো, পিঠের উপর দাঁড়ায় থাকতো, ঠিক আছে। মানে যে এত পরিমাণ অত্যাচার করা যায়, সে তত পরিমাণ অত্যাচারে আমার সাথে করছে। তারপরও কেন জানি বেহায়া মন তার দিকেই ছোটে, ঠিক আছে, জানি না কেন। আসলে এটা হচ্ছে একতরফা ভালোবাসা, এটা হচ্ছে একতরফা বলে। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে আপনাকে ভালোবাসে তার কাছে আপনি যাবেন, আপনি যাকে ভালোবাসেন তার কাছে কখনো যাবেন না। তো এখানে হচ্ছিল এরকম, আমি তাকে ভালোবাসছিলাম, ঠিক আছে। টিনা দুর্নাম দেয় কেন আমার নামে? আপু টিনা এখন তো আমার নামে দুর্নাম দিতেই হবে, এটা সে তো বাধ্য, কারণ মানিকের মতো লোকের সাথে থাকতে গেলে, মানিকের ফ্যামিলির সাথে মিশতে গেলে আমার নামে তো বদনাম দিতেই হবে, কারণ মানিকের শত্রু না আমি এখন, আমি তো ও চাইলেও দিতে হবে, না চাইলেও তাকে দিতে হবে, ঠিক আছে, এই হলো কথা। সব ভিডিও দেখি আনোয়ার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ছেলের দিক তাকিয়ে সম্পর্ক ঠিক করে নেন, আল্লাহ ভাই আমি কি বোঝাচ্ছি আপনাদের বলেন। ছেলের দিক তাকিয়ে তো আমি ঠিক করে নিব আমি ভাবতেছি, কিন্তু অলরেডি সে একটা মেয়েকে নিয়ে আইসে তার মানে A to Z কাজকর্ম সব করে ফেলছে, তাহলে সেখানে আমি আর কিভাবে এন্ট্রি নিব, হ্যাঁ। সে আমাকে বলে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কেউ থাকে না, শুধু তুই থাকিস, তাহলে এগুলা কোথা থেকে আসলো? আমার তুই হঠাৎ যে কোনো দিন ওই মানিকের আমি বলতেছি, শোন কুকুর, যে কোনো দিন তুই আসবি, হঠাৎ আমার বাসায় আসবি, আইসে আমার ফোনটা আমার হাত থেকে কেড়ে নিবি, কেড়ে নিয়ে দেখবি যে আমি কার সাথে কি ফিল্ডিং মাইরে বেড়াই আর কার সাথে কি করে বেড়াই। খোদার কসম যদি তুই কিছু পাইস, কারণ আমি বিথি ওরকম না, ঠিক আছে। আর তোর ফোন দেখ, তোর ফোনে একটা মানুষ মানে কোনো জায়গায় ঢুকতে পারবে না, সব জায়গায় এমন ভাবে লক করে রাখছিস, এমন ভাবে সিকিউরিটি দিয়ে রাখছিস যে আমি ঘরের বউ, আমিও তোর ফোনের কোথাও ঢুকতে পারতাম না, তোর ফোনটা ছুঁইতে পারতাম না, তোর ফোনে মানে পাসওয়ার্ডটাও জানতাম না। এখানেই চরিত্রের পরিচয় দেওয়া যায়। শিলা আক্তার কি অবস্থা? এই তো এই হলো অবস্থা, ইন্ডিয়া থেকে ভিডিও দেখতেছি, থ্যাংক ইউ।
বদরগঞ্জ থেকে আমরুলবাড়ি স্কুল কাছ থেকে ঘুরে আসছি। আপনি আমাদের আগে জানতাম না আপু। আচ্ছা, হ্যাঁ এইদিকেই বাড়ি আমাদের ভাইয়া। সেই লুচ্চা দেখতে মনে হয়, আপনারাই বিচার করেন, আমার আর বলার কি আছে। তার টিকটক আইডিটা, আমার 4 লাখ ফলোয়ারের টিকটক আইডিটা রাজশাহীর একটা মেয়েকে দিয়ে দিছে। হ্যাঁ, সেবা ইয়াসমিন মিম নামের একটা মেয়েকে দিয়ে দিছে। তার ভিডিও ছাড়ে, এগুলাতে সে চরিত্রহীন হয় না। ওই মেয়েটাকে সে ফেসবুক আইডি দিতে চায়, পেজ দিতে চায়, আমার বিরুদ্ধে তাকে দাঁড় করাতে চায়। তার পিছনে সে থাকবে, মাই কুইন বলে, মাই ড্রিম বলে। এগুলাতে তার হচ্ছে পরকিয়া হয় না স্যার, এগুলাতে তার কিচ্ছু হয় না। আমি জাস্ট আজকে একটা ফাজলামি করে আর তাকে জ্বালানোর জন্য, জিলাস ফিল করার জন্য মুন্না ভাইয়ের আইডি থেকে আমার আইডিটা মানে ফ্রেন্ড রিলেশনশিপ অ্যাড করছে। তাতেই আমি পরকীয়া হয়ে নারী হয়ে গেছি সারা বিশ্বের কাছে। সে এটা প্রমাণ করবে, থানায় যাবে, জিডি করবে, মামলা করবে আমার নামে। যা মন তাই কর যা। আর একটা কথা, আমি যেহেতু এতই খারাপ, আমাকে তার পছন্দ না, সে অন্য মেয়ের হাত ধরছে, তাই না? তাহলে আমি কার সাথে কি করি না করি, সে তার এত মাথা ব্যথা কিসের? তার এত মাথা ব্যথা কিসের? সে অলরেডি ওই মেয়ের সাথে হাতে হাত মিলাইয়া জড়াইয়া ধরে ছবি ছাড়তেছে টিকটকে। হ্যাঁ, তাতে কিছু হয় না। আর আমি জাস্ট একটা ফ্রেন্ড দিছে, রিলেশনশিপ দিছে, অ্যাড করছে, তাতেই আমি পরকে নারী হয়ে গেছি। তাকে কি বুঝাইস রে তুই, পাগলা? ও এস এন শাহিন আলম রাজু, আপনিও কিন্তু আমার পরকীয়ার বয়ফ্রেন্ড ছিলেন, ঠিক আছে? আপনার নামেও অনেক সময় আমি অনেকগুলা ব্লেম শুনছি। এস এন শাহিন, একে কেমনে চিনিস, কোথা থেকে হলো পরিচয়, কেমনে কি? মানে আপনিও আমার পরকীয়া বয়ফ্রেন্ডের লিস্টে আছেন। আপনি আমার বড় আপুর মতো দেখতে। আপন চলে গেল, কমেন্টটা পড়তে পারে নাই। আপু জানি আমার কমেন্ট পড়বেন না, তবে একটা কথা বলি, চোখ বন্ধ করে দেখেন দুনিয়াটা কেমন। অবশেষে একটাই বলবো, দুজনে আমাদের সেলিমের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করেন। আমি তো একটা কথা বারবারই বলতেছি, আমি তো স্যাক্রিফাইস করার জন্যই বসে আছি। আমি এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই, আর কারোর সাথে আমার কোনো রিলেশনও নাই। সে আমার নামে একের পর এক মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছে, প্লাস আমার উপর রাগ করে সে অন্য মেয়ের সাথে আজে বাজে কাজ করতেছে, সেগুলো আবার ভিডিও কলে আমাকে দেখাচ্ছে। তাহলে সেখানে আপনি কিভাবে ব্যাক করবেন? ব্যাক করবেন কিভাবে? আমাকে একটু প্রশ্নের উত্তর দেন। সোনিয়া আপু এত কাঁদছেন কেন? আমার বাসা রংপুর। হ্যাঁ, তার এত মাথা ব্যথা কিসের বলেন? আমি তো আর অন্য কোনো ছেলের হাত ধরে কখনো ভিডিও দেই নাই, কাউকে রাজা বানাবো সেটাও বলি নাই, কেউ আমার স্বপ্ন সেটাও বলি নাই, কারো বাসায়ও যাই নাই, কিছুই করি নাই। তাহলে তাতে আমি পরকীয়া নারী হয়ে গেলাম, আর সে এত কিছু করতেছে, ভিডিও কলে আমাকে আরো দেখাচ্ছে। তাহলে তার এটা কিছুই না, তার এটা ফান। তা আবার আবার যে করে, আমি এক নারী আসক্ত পুরুষ। ঘেন্না লাগে তোর এক নারী আসক্ত পুরুষ। এক নারী আসক্ত পুরুষ কাকে বলে জানিস? বউ 5 বছর দূরে থাকলেও সেটা সমাধানের চেষ্টা করে, অন্য মেয়ের হাত ধরে ঘষাঘষি করে না। অবশ্যই সত্যি সব সময় সুন্দর। সত্যিতে যে আমি যদি সত্যি কথা বলে থাকি, আমার চরিত্র যদি ভালো হয়ে থাকে, আপনারা নিজেরাই দেখবেন আমি এই অনলাইনে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবো, মাথা উঁচু করে দাঁড়ায় থাকবো, ঠিক আছে? আর ও একদিন হচ্ছে খসে ঝরে পড়ে যাবে, ঠিক আছে? ও আর একটা কথা বলে রাখি আপনাদের তো আমি এর আগে একটা লাইভে এসে বলছিলাম, সে কিন্তু প্রতিনিয়ত আমাকে হুমকি দেয় আমার হচ্ছে আজে বাজে কিছু ছবি ছাড়ার জন্য, ঠিক আছে? সে যখন নেশা করতো, নেশা করে এসে আমার কিন্তু জোর করে অনেকগুলা পার্সোনাল ভিডিও করে রাখছে, প্লাস আমার বেডরুমের উপরে সিসি ক্যামেরা লাগানো থাকতো, বড় বড় সিসি ক্যামেরা, ছোট না কিন্তু। আমার বেডরুমের উপরে সিসি ক্যামেরা লাগানো থাকতো। তো তার সাথে কিন্তু অনেক ভিডিও ফুটেজ আমার আছে। সে প্রতিনিয়ত এগুলারে হুমকি দেয় আমাকে, তোর অনলাইনে ভাইরাল করবো, তোর এইটা করবো, তো এইটা করবো। তো উপরে আল্লাহ একজন আছে, তুই কিছু করে দেখ না কে, তারপর দেখবি তুই কই যাইস, ঠিক আছে? তুই যেহেতু আমার স্বামী ছিলি, আমি তোর বউ ছিলাম, তোর কাছে আমার এগুলা জিনিস থাকতেই পারে। হ্যাঁ, মানিক পরকিয়া করবে, কিন্তু আমাকে করতে দিবে না, এটা ঠিক বলছেন।
ও করবে কিন্তু আমাকে করতে দিবে না। তো আমি তো চাইও না আমি পরকীয়া আমি যে করব, আমার ওরকম মন মানসিকতা কখনো নাই, ওরকম চিন্তা ভাবনাও নাই। ঠিক আছে, আমাকে আমার জীবনের 5টা বছর ছিল সোনালী দিন, মানিকের সাথে কাটানোই সোনালী দিন আমার 5 বছর। সেই 5 বছর বুকে আগলে নিয়েই আমি লাইফটা কাটাই দিতে পারবো। ঠিক আছে, আমার পরকীয়ারও দরকার নাই, আমার কোনো আর কোনো কিছুরই দরকার নাই। তাছাড়া আমার ছেলে মেয়ে আছে। ঠিক আছে, সে হয়তো আমার থেকে ভালো পাইতে পারে, অনেক কিছু করতে পারে। ঠিক আছে, ওর এই প্রতিযোগিতায় আমি নামবো না যে তুই একটা ভালো মেয়ে পাইলে আমিও একটা ভালো ছেলে পাইয়ে দেখাবো, ওই প্রতিযোগিতায় আমি কখনো নামবো না। ঠিক আছে, আর ওরে আমি ভুলবো কিভাবে বলেন? এই দেখেন, আয়নার সামনে গেলেই ওর দেয়া চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু দেখেন দেখা যাচ্ছে, এইটাও কিন্তু সে মেরে আমার এটা করছে, ক্যামেরা দিয়ে এখানে ঢিল মারছিল, এটা ফেটে গেছিল এত বড়। তো তাকে ভোলার কোনো ওয়ে নাই, মানে আয়নার সামনে গেলে নিজেকে দেখলেই তার কথা মনে পড়বে আমার। ঠিক আছে, ওর দেয়া যে কত আঘাতের চিহ্ন আমার শরীরে আছে, স্পষ্ট স্পষ্ট। আরেকটা দেখাই আপনাদের, ওই দেখেন, এগুলা সব সিগারেটের ছেঁকা, দেখা যায়। তো ওর দেয়া আঘাত এরকম সারা শরীরে এখন পর্যন্ত জ্বর করতেছে। তারপরও আমি তাকে ভালোবাসি, নির্লজ্জের মতো এই কথাটা বললাম। তো যাই হোক, কি বলবো, আজকে তো কারো কমেন্টই পড়লাম না কথা বলতে বলতে। স্বামী স্ত্রী গোপন ভিডিও থাকতে পারে, সেটার জন্য অ্যাকশন নেবেন। ও দেখি না ও কি করে, ও তো শুধু আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন পর্যন্ত কিছু করে নাই। আর এই দুনিয়াতে মানিকের কাছে ছাড়া আমার একটা, যদি বলেন যে আমার কোনো একটা নেগেটিভ ছবি, তাও কিন্তু এই দুনিয়ার কারো কাছে নাই, মানিকের কাছে আছে একমাত্র। আমার যদি কোনো কিছু বের হয়েছে একমাত্র মানিক ছাড়া এটা কেউ করতে পারে না, আর মানিকও তখন রেহাই পাবে না। মিলে যাব কিভাবে? আপনাদের তো বলতেছি বারবার, সে অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে অলরেডি, আমাকে দরকার নেই। সে আমার সাথে ওই মেয়ের কম্পেয়ারও করে ফেলছে যে আমার চেহারা থেকে ওই মেয়ের চেহারা হচ্ছে বেশি সুন্দর, শিক্ষিত, তারপর স্মার্ট, তারপর হচ্ছে বয়স কম। ঠিক আছে, তো অলরেডি সে আমার থেকে ভালো পেয়ে গেছে, তো এখানে আর মিলে যাওয়ার কি আছে বলেন আপনারা? আমি কার সাথে মিলবো, কোথায় মিলবো? সৌদি থাকতে চাই, কথা বলতে চাই। হ্যাঁ বলেন ভাইয়া। লাভলি খাতুন, থ্যাংক ইউ আপু কমেন্ট করার জন্য। আপনি আমাকে সবসময় কমেন্ট করেন, আল্লাহ আপনার সহায় হোক। থ্যাংক ইউ, দোয়া করবেন। আপু মিলে যাও ভাইয়ার সাথে। তুবা, তোমার ভাইয়া আরেকটা নিয়ে ব্যস্ত আছে এখন, সে আমাকে ফোন টোনও দেয় না, কোনো কিছু করে না। সে সবসময় অনলাইনে বিজি থাকে, অন্য মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে। তার একটু টিকটক আইডিটা আপনারা একটু খুঁজবেন, তার টিকটক আইডিতে দেখবেন সে মেয়ে নিয়ে ঘুরতেছে, বেড়াচ্ছে, মেয়ের ছবি, তারপর মেয়ের সাথে হাতে হাত মিলাইয়া অনেক রোমান্টিক করতেছে, সবগুলাই তো আপনারা পাবেন। তখন আপনারা নিজেই বলবেন যে আপু ওখানে যাওয়ার দরকার নাই, সে আসলেই ভালো না। ঠিক আছে, তোমাকে আজকে খুশি খুশি লাগে কি জন্য সেটা বলো। আজকে খুশি খুশি লাগতেছে এই কারণে যে আমি যে লোকটাকে জ্বালানোর জন্য ফাইজলামি করছি, তো আসলে কিন্তু সে জ্বলে গেছে। ঠিক আছে, আসলে কিন্তু সে জ্বলে গেছে। রুবেল ভাইয়া ইনশাল্লাহ সুখে শান্তিতে থাকবো, দোয়া করেন। সুখ আর কতখানে পাবো আর পাবো না জানি না, কপালে কি আছে কোনো কিছুই জানি না। আসলেই যা করে আল্লাহ করবে। অনেক কিছু তো চেষ্টা করলাম অনেক সুখে থাকার জন্য, সংসার সাজাই গেছি, সংসার কিন্তু আমি সাজাচ্ছি, কিন্তু সেই সংসারে আমার কখনো ঠাঁই হয়নি, সেই সংসার আমি ভোগও করতে পারিনি। তো আমার নসিবে হয়তো শুধু এটাই যে আমি শুধু সাজাবো, থাকতে পারবো না, খেতে পারবো না, টিকতে পারবো না। তো একমাত্র উত্তম পরিকল্পনাকারী হচ্ছে উপরওয়ালা।
ঠিক আছে? তা আমরা যতই চেষ্টা করি, যাই ভগ ভগ করি, যাই বলি, তার কোনো কিছু হবে না। উনি যেটা নিয়তি লিখে রাখছেন, নসিবে যেটা আছে, আসলে সেটাই হবে। এখানে কোনো ফিল্টার কাজ করে না ভাইয়া, এটা হচ্ছে লাইভ। লাইভে কোনো ফিল্টার কাজ করে না, ঠিক আছে? লাইভে কোনো ফিল্টার কাজ করে না, তো যার কারণে আমাকে বুড়ি বুড়ি লাগতে পারে। আর আমার চেহারা কিন্তু এরকম, দেখে নেন সবাই। যার কারণে কিন্তু মানিক এখন একটা নতুন পাইছে, আর আমার থেকেও সুন্দর। লাইভে কোনো ফিল্টার কাজ করে না যে আমি ফিল্টার মেরে আসবো। বিল্লাল ভাইয়া, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমার ছেলে আছে তার বাবার কাছে, মানিকের কাছে, আর মেয়ে আছে আমার কাছে। বগুড়া গাজীপুর জব করে থাকতে খবর দ্বারা যাবেন, ওখানে গেলেই দেখা করবো ইনশাল্লাহ। আইসেন। আপনার কষ্ট দেখে অনেক খারাপ লাগে, দোয়া করবেন। আমি এইটুকুই দোয়া করবেন শুধু আমার জন্য। আমি যা যা হারাইছি, আমার এই কষ্ট করে উপার্জন করা যা কিছু হারাইছি, আমার শখের পুরুষ হারাইছি, সেগুলা জানি আমার জীবনে আরো সুন্দরভাবে আসে, আমি পাই। মানিক ভাই না থাকলেও মহান আল্লাহ তাআলা আছে। আল্লাহ তাআলা তো সবারই আছে, সবারই আছে। আমরা সবাই মানুষকে ফেলে দিতে পারে। আমি যত খারাপ হই, জঘন্য হই, আমার বাবা মা, আমার ফ্যামিলি সবাই ফেলে দিতে পারে, কিন্তু আমি যার বান্দা, যে আমাকে সৃষ্টি করছেন, সে কিন্তু কখনো ফেলবে না, ঠিক আছে? আমার বাসা হচ্ছে রংপুর বদরগঞ্জ। ভালো আছি রুবেল ভাই, আপু। না, এখানে ইমোশনাল কেন করব? ইমোশনাল কেন করব? আমায় দিনে, আমার মনে করেন যে সারাদিনে আমার কেমন যে কাটে আমি নিজেও জানি না। হ্যাঁ, যখন চোখের সামনে ভাসে যে মানিক এগুলা করে বেড়াচ্ছে, এগুলা করতেছে, তখন মনে হচ্ছে 1 সেকেন্ডের জন্য মনে করেন যে আমার হার্ট ব্লক হয়ে যায়, মানে আমি নিতে পারি না। আবার পরক্ষণে চিন্তা করি যে এই লোকটা আমার সাথে কি কি ব্যবহার করছে, ঠিক আছে? তারপরও আমি তাকে নিয়ে কেন ভাবতেছি, ভাববো না আর। তো তারপর আবার একটু আস্তে আস্তে রিল্যাক্স হই। মানুষ যেখানে একটু মানসিক শান্তি পায়, 2 মুঠো ভাত ডাল খেতে পারে, মানুষ তো সেখানেই থাকতে চায়, তাই না? তো সে তো এমন পরিস্থিতি আমার লাইফে করছিল যে আমি মাংস ভাত রান্না করেও সেই ভাত আমার পেটে যাইতো না, সে ভাত আমার পেটে যাইতো না। আমি একটা 9 মাস প্রেগনেন্সি মহিলা, সে ভাত খাইতো, ভাত খেয়ে সারা রুমের ভিতর হাত ধুইতো। হ্যাঁ, সারা রুমের ভিতরে পানি এক হাতে জগ নিত, আর এক হাত দিয়ে সারা রুমে হাত ধুইতো। হাত ধুয়ে তারপর হচ্ছে জুতা পায়ে দিয়ে আসতো, জুতা পায়ে দিয়ে এসে আবার ওইটা নোংরা করতো, নোংরা করে ভাতগুলা ফালাই দিত। সে আমাকে মারার পর আমাকে ভাত রান্না করে আমার কাছ থেকে নিছে। তারপর আমি তাকে ভাত রান্না করে দিছি, আবার বলছে খাওয়াই দে, আমি তাকে খাওয়াও দিছি। খাওয়াই দেওয়ার পরে তারপর যে ভাতগুলো আছে আমাকে আর খাইতে দেয়নি, সেগুলাতে সে পানি ঢেলে দিছে। পানি ঢেলে দিছে। তারপর ও যে সারা ঘর ওরকম নোংরা করে, জুতা দিয়ে এসে এরকম পিচ্ছিল করে, কাদা টাদা লাগায় বলে, আমাকে বলে পরিষ্কার কর। একটা 8-9 মাসের প্রেগনেন্সি মহিলা যে নিচে বসতে পারে না, সেই লোকটা আমার সাথে এইরকম ব্যবহার করছে। করে নাই কি আমার সাথে সে? আমি যখন 3 দিন আগে ডেলিভারিতে যাব, সিজারের অপারেশন থিয়েটারে যাব, তার 3 দিন আগে আমাকে বারান্দা থেকে এরকম এক ধাক্কা মারে দিছে। আমি একদম উঠানে পড়ে গেছি। তো ভাগ্যিস আমার হচ্ছে যে বাম হাতটা,
দেখাই আপনাদের। এই যে বাম হাতটা হচ্ছে, এই বাম হাতটা দিয়ে আমি হচ্ছে ঠেকনা মারিছিলাম মাটিতে। তারপরে এই যে এই আঙ্গুলটা কিন্তু আমার বাঁকা হয়ে গেছে, দেখছেন? এই আঙ্গুল কিন্তু আমার বাঁকা হয়ে গেছে, এই আঙ্গুলটা ভেঙে গেছিল। তারপর আমি পেটে আঘাত লাগতে দিছিলাম না। কি অন্যায় করেনি সে আমার সাথে, ঠিক আছে? তো এগুলা সবই তাদের প্ল্যান ছিল যে এরকম করি, সে চলে যাক, মানে টিকতে না দেই। তারপর তার হয়তো ছিল কারণ, একটা মেয়ে আমি আসার 2 মাস হয়ে গেল, 2 মাসে না হইতে 2টা বাচ্চা আছে তার, তা জানা সত্ত্বেও কোন ভালো মেয়ে তার পিছন নেবে বলেন আপনারা একটু? কোন ভালো মেয়ে তার পিছন নেবে? আর আমাকে সরানোর জন্য হয়তো ওই মেয়ের সাথে সে আগে থেকে যোগাযোগ করছে, আমার সাথে এরকম করছে, করার পর হচ্ছে আমাকে তাড়ানোর চেষ্টা করছে। ও একদিন তো আমাকে বলছিল, আমাকে ওই মেয়ের মা বলছে যে তোকে জানি আমি কোনো কিছু না দেই, তোকে হচ্ছে কোনো কেয়ার না করি, যত্ন না করি, তাহলে ও একাই চলে যাবে, ঠিক আছে? তো ওদের প্ল্যানই সাকসেস হয়েছে, আমার সাথে অমানবিক নির্যাতন করছে। তারপর আমি ধৈর্য ধরেছিলাম 15 মাস যে হয়তো ভালো হবে, আবার মানুষটা তো এরকম ছিল না, হয়তো ভালো হবে। তো আসল কথা যে পচে গেছে সে আর কিভাবে ভালো হবে? যদি তাই অর্ধেক ভালো থাকতো, অর্ধেক পচে যাইতো, তাহলে হয়তো সেটা আমি সারিয়ে তুলতে পারতাম। কিন্তু সে পুরোটাই পচে গেছে, সেটা আমি আর কিভাবে ভালো করতে পারবো? তো বাধ্য হয়ে আমি নিজেই এরকম আলাদা হয়ে গেলাম। আর তার প্ল্যানটা সাকসেস হয়ে গেল। সে আমার গাড়িতে বসে আমার সিটে অন্য মেয়েকে বসাইয়ে ফুর্তি করার সুযোগ পেল, ঠিক আছে? তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ে খুবই অসুস্থ, জ্বর। বাচ্চাটা এরকম অসুস্থ হয় না, তো টিকা দেওয়ার পরে এরকম অসুস্থ হয়ে গেছে। আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলেকে তো আমি 2 মাস দেখি না, খুবই শুকায় গেছে আমার ছেলেটা। অনেক যত্নে রাখে তো ওরা, সেজন্য শুকায় গেছে। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন। আর আমি যেটা বলতেছি, আমি জাস্ট মানিককে জেলাসফুল করার জন্য মুন্না ভাইয়ের আইডি থেকে রিলেশনশিপ অ্যাড করছে। যেহেতু মুন্না ভাইকে ব্লেম দিছে, আমি হচ্ছে 2 বছর ধরে তার সাথে সম্পর্ক করি, তার 2 বাচ্চা 3 বাচ্চা রেখে তার সাথে পরকিয়া করে সংসার রেখে চলে আসছি। অথচ এই মুন্নাকে আমি চিনতাম না, এই মুন্নাকে আমি চিনি আজকে কয়তে 15-20 দিন, এই হলো চিনি আমি তাকে, ঠিক আছে? আর উনি আমার আইডি গুলা প্রোটেক্ট দেয়, এই হলো কাহিনী। তো এটা জাস্ট তাকে জেলাসফুল করার জন্য, তাকে দেখানোর জন্য, এই আর কি, তাছাড়া আর কিছু না, ঠিক আছে? তার মতো এত অরুচিশীল বিথি এত অরুচিশীল লোক না, চরিত্রহীন লোক না। তার মতো মানে যখন যেইটা পাবে সেইটাই তাকে মাথায় করে রাখতে হবে, এরকম আমি না, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।